আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে পড়াবো ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সটি, দ্বিতীয় পত্র। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিল কিন্তু একদম সরাসরি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়নি, এটি আসলে ধীরে ধীরে এসেছে। যেমন যখন অর্থের প্রচলন ঘটে তার এক পর্যায়ে কিন্তু ঋণ বা ধারের প্রচলন হয়, এবং অভাবী মানুষজন কি করে, মহাজনের কাছে তারা এই ঋণ বা ধারের জন্য ধারস্থ হয়। তো একটা সময় দেখা যায় কি যে এই কে ঋণ নিল এবং ঋণের টাকা ফেরত দিল, প্রাপ্তি এবং প্রদানের জন্য তারা হিসাবটা লিখে রাখতো। তো এভাবেই আসলে লেখার সিস্টেমটা চালু হয় এবং অঙ্গীকারপত্র প্রদানের মাধ্যমে আসলে এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আগমন ঘটে। তো অঙ্গীকারপত্র যখন প্রদান করা শুরু হয় তখন কিন্তু লেখা থাকতো প্রাপকের নাম। তো এই প্রাপকের আদেশে দেও, এই কথাটি বা প্রাপকের নির্দেশনা অনুসারে দেও, এই কথাটি আরো পরে যুক্ত হয় এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে। তো মধ্যযুগে মূলত এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বিষয়টি প্রকট হয়ে ওঠে। মধ্যযুগে যখন আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্য বৃদ্ধি পায়, সেই সময় এই অর্থ প্রেরণ এবং অর্থ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের প্রচলনটা আসলে বেশি মাত্রায় ঘটে। এবং যখন ব্যাংক ব্যবসার উদ্ভব হয় তখন কিন্তু এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে আর অন্য মাত্রায় নিয়ে যায়। তখন কিন্তু সব ধরনের লোকই এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলটি ব্যবহারে আরও আগ্রহী হয়। তো এই প্রেক্ষিতে আসলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন প্রতিষ্ঠিত হয়, যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় 1881 সালে। তো এই যে আমি এতগুলো কথা বলছি হস্তান্তরযোগ্য ঋণের দলিল সম্পর্কে, এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলটি কি? হস্তান্তরযোগ্য ঋণের দলিল যদি আমি সাধারণভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে শর্ত সাপেক্ষে একটি লিখিত দলিল, যে দলিলটি এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করে। ব্যাপক অর্থে যদি বলতে চাই তাহলে বলা যায় যে শর্ত সাপেক্ষে আর্থিকভাবে গ্রহণযোগ্য এমন একটি দলিল যেটি এক পক্ষ অন্য পক্ষকে নিঃশর্তভাবে প্রদান করে থাকে। তাহলে আইনে কি বলা আছে সেটা একটু দেখি। আইনে যেটা বলা হয়েছে যে 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিলের আইন অনুযায়ী প্রাপকের নির্দেশ মতো ব্যক্তিকে বা দলিলের বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময়পত্র এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলে। এটা হচ্ছে আইনের ভাষায় বলা হয়েছে। আর আমি যদি বিচারপতি উইলিসের মতো করে বলি তাহলে তিনি বলেছেন যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলো এমন একটি দলিল যেটি পূর্ববর্তী পক্ষের দোষ ত্রুটি থাকা সত্ত্বেও পরবর্তী পক্ষের মালিকানায় কোনো ত্রুটি রাখে না। অর্থাৎ পূর্ববর্তী যে ধারক ছিলেন বা প্রস্তুতকারী, তার যদি মালিকানা সত্ত্বে কোনো ত্রুটি থাকে তার প্রভাব কিন্তু পরবর্তী যিনি ধারক তার মালিকানা সত্ত্বে প্রভাব ফেলবে না। আবার আমি যদি থমাসের মতো করে তোমাদেরকে বোঝাতে যাই তাহলে তিনি যেটা বলেছেন যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে এমন একটি দলিল যেটি একটি দেশের আইন স্বীকৃত দলিল এবং এটি অর্পণ বা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তরযোগ্য। তবে এখানে কথা থাকে যে প্রথম কথাটি তিনি বলেছেন যে এটি এমন একটি দলিল যেটি যদি অমর্যাদা হয় তাহলে এটি ধারক নিজ নামে মামলা করতে পারবেন। তিনি আরও একটি শর্ত বলেছেন যেটি যে পূর্ববর্তী কোনো পক্ষের ত্রুটি থাকা সত্ত্বেও এটি পরবর্তী যে ধারক তার প্রতিদান গ্রহণে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ প্রতিদান গ্রহণে তিনি সরল বিশ্বাসে এর ওপর মালিকানা সত্ত্ব পাবেন। তাহলে আমরা যদি এতগুলো সংজ্ঞা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝছি? বিশ্লেষণ থেকে এটাই বুঝতে পারছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে এমন একটি দলিল যেটি খুব সহজেই হস্তান্তরযোগ্য। এটি দেশের আইন দ্বারা স্বীকৃত হয়ে হস্তান্তরযোগ্যতা লাভ করে এবং এখানে দুটি পক্ষের মধ্যে যদি একটি পক্ষের মালিকানা সত্ত্বে কোনো ত্রুটি থেকেও থাকে তার প্রভাব পরবর্তী যিনি ধারক বা বাহক তার মালিকানা সত্ত্বের ওপর প্রভাব ফেলবে না। অর্থাৎ সেক্ষেত্রে তিনি বঞ্চিত হবেন না।
তাহলে এক কথায় কি বলা যায়? এক কথায় বলা যায় যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হচ্ছে এমন একটি দলিল যেটি শর্ত সাপেক্ষে আর্থিকভাবে গ্রহণযোগ্য, যেটি এক পক্ষ অন্য পক্ষকে শর্তহীনভাবে প্রদান করে এবং এখানে এক পক্ষের কারণে অন্য পক্ষের মালিকানা সত্ত্বে কোনো ধরনের প্রভাব পড়ে না। এবং এক্ষেত্রে যদি মালিকানা সত্ত্বে কোনো কারণে যদি এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলটি অমর্যাদাকৃত হয়, তাহলে সেক্ষেত্রে যিনি ধারক তিনি নিজ নামে মামলা করতে পারবেন। তো এই ছিল আমার হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এবার আসি হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য। দেখো, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যের শুরুতেই যেটা রয়েছে যে এটি অবশ্যই লিখিত প্রকৃতির হবে। মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল মৌখিক হবে না, মৌন সম্মতিতেও হবে না। এটি অবশ্যই অ্যাবসোলিউট বা বিমূর্ত একটি জিনিস, যেটি অবশ্যই লিখিত হতে হবে। এখানে যে বিষয়টা খুব সহজেই লক্ষণীয় সেটি হচ্ছে যে যখন অঙ্গীকারপত্র প্রদান করা হয়, সেখানে অঙ্গীকার দাতা সাদা কাগজে কিন্তু এই দলিলটি প্রস্তুত করে অঙ্গীকার গ্রহীতাকে শর্তহীনভাবে প্রদান করেন। আবার বিনিময় বিলের ক্ষেত্রে পাওনাদার এই দলিলটি প্রস্তুত করেন, তিনিও হয়তো সাদা কাগজে প্রস্তুত করেন, যেটি স্ট্যাম্পযুক্ত থাকে, অঙ্গীকারপত্র স্ট্যাম্পযুক্ত থাকে। সেই স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে সেটি প্রস্তুত করেন, করে কিন্তু স্বীকৃতির জন্য আবার পাঠানো হচ্ছে দেনাদারের কাছে। অর্থাৎ এটিও কিন্তু একটি লিখিত দলিল। আবার যদি আমরা চেকের দিকে তাকাই, তাহলে চেকটি কি? ব্যাংক কর্তৃক ছাপানো একটি দলিল, যেটি তারা আমানতকারীকে সরবরাহ করে থাকে। তাহলে এক কথায় কি বলা যাচ্ছে? এক কথায় বলা যাচ্ছে যে মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই লিখিত হতে হবে, বা টাইপ করা হতে পারে, বা ছাপানো হতে বা খোদাই করা হতে পারে। ঠিক আছে, তার মানে এটা লিখিত হতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এরপরে আসি যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। যখন এটা অঙ্গীকার পত্র হবে, সেখানে অঙ্গীকার দাতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। যখন এটা বিনিময় বিল হবে, তখন এটা প্রস্তুতকারী লিখে দেনাদারের কাছে পাঠাবে, দেনাদার দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবার যখন এটি ব্যাংকের ছাপানো কোনো চেক হবে, তখন সেক্ষেত্রে যিনি আমানতকারী তার স্বাক্ষরের পরে কিন্তু এটি প্রদেয় হবে। তার মানে স্বাক্ষর অবশ্যই এখানে ইম্পর্টেন্ট। স্বাক্ষর না হলে কখনোই এই মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে গণ্য হবে না এই লিখিত দলিলগুলো। আমি একটি উদাহরণ দিই। যেমন ধরো, আমি বললাম যে জনাব সামিরকে আমি 5,000 টাকা 3 মাস পরে প্রদান করব। ঠিক আছে, আমি একটা দলিল তাকে দিলাম, লিখে দিলাম, কিন্তু আমি স্বাক্ষর করলাম না। স্বাক্ষর না করলে তিনি যদি এটি আবার আমার কাছে নিয়ে আসেন এবং আমি যদি বলি যে না, এটা আমি দেইনি আপনাকে, তাহলে তিনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যে আমি তাকে এই দলিলটি প্রদান করেছিলাম, তাই না? যেহেতু এখানে আমি স্বাক্ষর করিনি। তার মানে স্বাক্ষরিত না হলে ওই দলিলকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। এরপরে আসি একাধিক পক্ষ। অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিলে একের অধিক পক্ষ থাকবে। কারণ হস্তান্তরযোগ্য মানে কি? একজন আরেকজনকে হস্তান্তর করবে। আমি তো আর আমাকে হস্তান্তর করতে পারবো না, তাই না? তার মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের নামেই কিন্তু হস্তান্তর বৈশিষ্ট্যটা রয়েছে, এবং এই হস্তান্তরের বৈশিষ্ট্যটার কারণে অবশ্যই এখানে একের অধিক পক্ষ থাকবে। যেমন অঙ্গীকার পত্রের কথা যদি আমি বলি, সেখানে দুটি পক্ষ, একটি হচ্ছে অঙ্গীকার দাতা, অঙ্গীকার পত্র গ্রহীতা। আবার বিনিময় বিল এবং চেকের ক্ষেত্রে কিন্তু তিনটি পক্ষ, আদেষ্টা, প্রাপক। তো এরকমভাবে অন্যান্য হস্তান্তরযোগ্য ঋণের দলিলেও কিন্তু একের অধিক পক্ষ রয়েছে। তার মানে এটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক পক্ষ থাকবে। এরপরে দেখো, বলা হয়েছে শর্তহীন প্রকৃতি। হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই শর্তহীন প্রকৃতির হবে, অর্থাৎ কোনো শর্ত যুক্ত করে এই দলিল প্রস্তুত করা যাবে না। আমি একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আমি বললাম যে আমি কিছু বই বিক্রয় করতে দিলাম এক ব্যক্তিকে, এবং আমি তাকে বললাম যদি বিক্রয় হয় তাহলে আমি তাকে এত টাকা প্রদান করব, বিক্রয়ের সাপেক্ষে এত টাকা প্রদান করব। মানে এখানে শর্ত দিয়ে দিয়েছি যে বিক্রয়ের সাপেক্ষে। যেহেতু এখানে একটা শর্ত রয়েছে, এটি কখনোই হস্তান্তরযোগ্য ঋণের দলিল হবে না। তার মানে
হস্তান্তরযোগ্য ঋণের দলিল সবসময় কি হয়, শর্তহীনভাবে হয়। যখন একটি অঙ্গীকার পত্র হয় তখন সেখানে অঙ্গীকার যিনি দাতা তিনি কিন্তু শর্তহীনভাবে অর্থ প্রদানের মানে নিশ্চয়তা দিবেন। যে নির্দেশনামাটা তৈরি হবে সেখানে শর্তহীন প্রকৃতিতেই তৈরি হবে। আবার বিনিময় বিলের ক্ষেত্রেও তা, চেকের ক্ষেত্রেও তা। আমরা যখন চেক দেখি, তোমরা যারা দেখেছো চেক তারা সহজেই বুঝতে পারবে যে সেখানে আসলে কোনো কন্ডিশন দেওয়া নেই, শর্ত দেওয়া নেই। এগুলো সবসময় শর্তহীন প্রকৃতিরই হয়ে থাকে। এরপরে হচ্ছে হস্তান্তরযোগ্যতা। আমি কিছুক্ষণ আগেও বলছিলাম তোমাদেরকে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলে হস্তান্তর শব্দটি নিজেই একটি বৈশিষ্ট্য। তাই অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের হস্তান্তরযোগ্যতা এই বিশেষণটি থাকতে হবে, মানে তাকে হস্তান্তরযোগ্য হতে হবে। আমি আমার কাছে রেখে দিলে তো সেটা হস্তান্তর হচ্ছে না, তাই হস্তান্তরযোগ্য হতে হবে। অর্থাৎ এখানে যদি বাহককে দেওয়া হয় তাহলে সেটা কি হবে, সেটা অর্পণের মাধ্যমে হস্তান্তর করা যাবে। আর যদি হয় আদেশে দেও তাহলে সেখানে হস্তান্তরযোগ্য যে দলিলটি রয়েছে সেই দলিলের পিছনে পৃষ্ঠাঙ্কন করে দিবে অথবা আলাদা কাগজে স্বাক্ষর করে এটিকে হস্তান্তর করা যাবে। তার মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অবশ্যই হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। এরপরে আসি নির্দিষ্ট অর্থের উল্লেখ। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে। আমি যদি ধরো জনাব সাহেবকে একটি লিখিত দলিল দিলাম যে আমি তাকে ধান বিক্রি বাবদ 100 টাকা অথবা 1000 টাকা দিব, তো এখানে 100 টাকা অথবা 1000 টাকা কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা কিন্তু বলা নেই। এখানে বা দিয়ে একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে, তাই না? অ্যামাউন্টটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, তাই এটি কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে পরিগণিত হবে না। এখানে কি করতে হবে, এখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকতে হবে। যদি আমি এরকম লিখতাম যে আমি ধান বিক্রি বাবদ জনাব সাহেবকে 1000 টাকা 2 মাস পর প্রদান করব, তার মানে এখানে কিন্তু একদম স্পষ্ট বলা হয়েছে কত টাকা, 1000 টাকা প্রদান করব। তার মানে এটা কিন্তু একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে গণ্য হবে। তবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম এখানে তো ধান বিক্রির কথা বলছেন। আমি কিন্তু ধান বিক্রির কথাটা এখানে না বলে শুধু যদি বলি সেটাও হবে। আর এখানে ধান বিক্রির কথাটা কিন্তু শর্ত হিসেবে আসছে না, এটা একটা স্টেটমেন্ট বা বিবৃতি হিসেবে আসছে। শর্ত হতো যদি ধান বিক্রি হলে আমি তাকে এত টাকা দিব, সেখানে এটা হচ্ছে শর্ত, ঠিক আছে? তার মানে স্টেটমেন্ট আর শর্তের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, মানে বিবৃতি এবং শর্ত এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, এরপরে আসি প্রাপকের নাম। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ প্রাপক না থাকলে সেই দলিলটি কিন্তু অসম্পূর্ণ। আর অসম্পূর্ণ দলিল তো আর আইনের স্বীকৃতি পাবে না, তাই না? তার মানে হস্তান্তরযোগ্য ঋণের দলিলে অবশ্যই প্রাপকের নাম উল্লেখ থাকতে হবে। তবে যদি বিনিময় বিল বা চেকের ক্ষেত্রে প্রাপক তৃতীয় পক্ষ হিসেবে কারো নাম উল্লেখ না করে নিজের নামেও কিন্তু সেই দলিলটি প্রস্তুত করতে পারে। যেমন চেকের কথা যদি আমি বলি, ধরো আমি নিজেই আমার চেকের টাকা উত্তোলন করব, সেখানে প্রাপক কিন্তু আমি নিজে, এবং আমি আমার নিজের নামটা সেলফ বা নিজ লিখে ব্যাংকে জমা দিলে কিন্তু আমি টাকাটা উত্তোলন করতে পারবো, তাই না? তার মানে এখানে আমি আমার নামটায় প্রাপক হিসেবে উল্লেখ করলাম। আবার আমি যদি অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তির অনুকূলে এই আমার চেকটি প্রদান করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার নামটা উল্লেখ করে দিলেও সে কিন্তু এই চেকের প্রাপক হয়ে যাবে, তাই না? এই বিষয়টাই হচ্ছে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে প্রাপকের নাম উল্লেখ করতে হবে। অঙ্গীকারপত্রে অঙ্গীকারদাতা অবশ্যই অঙ্গীকার গ্রহীতার নাম উল্লেখ করেই দলিলটি প্রস্তুত করবেন। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আছে যে স্বাক্ষর হতে হয়, যেটা আমি শুরুতে বলেছি তোমাদের। এই প্রাপক এবং ধারক তাদের কিন্তু স্বাক্ষর থাকতে হয়, আবার যিনি প্রস্তুত করে দিয়েছেন তারও স্বাক্ষর থাকতে হয়, তাই না? তো বিষয়টা এরকমই যে এখন আমি যাকে চেক দিলাম তৃতীয় পক্ষের, সে কি স্বাক্ষর করবে কোথায়? স্বাক্ষরটা আসলে কি আমি করে তৃতীয় ব্যক্তির অনুকূলে বা তৃতীয় ব্যক্তির নাম প্রাপক উল্লেখ করে কিন্তু দিয়েছি, স্বাক্ষরটা তাহলে আমি করে দিয়েছি। এক্ষেত্রে আমি ছিলাম ওই চেকের প্রাপক, যেহেতু আমি প্রাপক তাকে দিয়েছি, সে হচ্ছে ধারক। তো এরপরে আসি বিহিত মুদ্রায় পরিশোধ। তো
তো এই যে বিহিত মুদ্রায় পরিশোধ যখন একটি দেশের অভ্যন্তরে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের প্রস্তুতকারক এবং গ্রহীতা দুজনেই থাকে, তাহলে সেই দেশের বিহিত মুদ্রায় কিন্তু এই মূল্যটি পরিশোধ করা বাঞ্ছনীয়। আবার যদি অন্য মানে আন্তর্জাতিকভাবে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো যে বিহিত মুদ্রা থাকে সেটিকে গ্রহণ করতে হবে, অর্থাৎ সেই আন্তর্জাতিকভাবে গৃহীত বিহিত মুদ্রায় মূল্য পরিশোধ করতে হবে, যেটা বিনিময় বিলের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পর দেও। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পরে দেও এই কথাটি উল্লেখ থাকে, অর্থাৎ হস্তান্তরযোগ্য ঋণের দলিলে মানে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে যে নির্দিষ্ট সময় পরে আসলে এই মূল্যটা পরিশোধ করা হবে। আবার অনেক সময় চাহিদা মাত্র কথাটির উল্লেখ থাকে। আমি একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বিনিময় বিল বা অঙ্গীকারপত্রের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, কখনো কখনো সেটা চাহিদা মাত্র হয়, কিন্তু নির্দিষ্ট সময়ের উল্লেখটাই আসলে সাধারণভাবে হয়ে থাকে যে 2 মাস পর 3 মাস পর এই তারিখ হতে বা ওই তারিখে, মানে এই যে নির্দিষ্ট সময়টার উল্লেখ অবশ্যই থাকবে। কিন্তু চেকের ক্ষেত্রে কি হয়, চেকের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটি হচ্ছে যে চেকে কিন্তু চাহিদা মাত্র দিতে হয়, অর্থাৎ আমানতকারীকে চেক যে সরবরাহ করা হয়েছে ব্যাংক কর্তৃক, সেই চেকটি যখন ব্যাংকে মানে উপস্থাপন করা হবে তখন সেই প্রাপককে সাথে সাথে সেই পরিমাণ অর্থ উত্তোলনের সুযোগ কিন্তু ব্যাংক প্রদান করবে। এই জন্যই বলা হচ্ছে যে চাহিদা মাত্র প্রদান। তার মানে চাহিদা মাত্র এবং নির্দিষ্ট সময় পরে মানে অর্থ প্রদানের যে বৈশিষ্ট্য সেটিও কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসি ঋণের প্রমাণ। যে কোনো দেশেই হোক যে ঋণের প্রমাণ হিসেবে কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল ব্যবহার করা হয়, অর্থাৎ যখন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল কোনো কারণে অমর্যাদাকৃত হয় তখন কিন্তু যিনি ধারক তিনি কিন্তু নিজ নামে যেমন মামলা করতে পারেন, তেমনি আদালতেও এটি প্রামাণ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এবং যখনই একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল অমর্যাদাকৃত হয় তখনই কিন্তু এর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের ওপর এর দায় বর্তায়, অর্থাৎ যিনি আদেশটা বা আদিষ্ট তার সাথে সাথে যাদেরকে পরবর্তীতে হস্তান্তর করা হয়েছে সবার উপরে মানে সবার প্রতি কিন্তু এই যিনি অমর্যাদা করেছেন হস্তান্তরযোগ্য ঋণের দলিলের তার কিন্তু একটি দায় রয়েছে। প্রতিশ্রুতি বা অঙ্গীকার পত্রের ক্ষেত্রে যে যেমন দায় রয়েছে প্রতিশ্রুতি দাতার, প্রতিশ্রুতি গ্রহীতা বা পরবর্তী যাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের উপর, তেমনি বিনিময় বিলের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে যাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের উপর একটি মানে তাদের একটি দায় থেকে যায় এই দেনাদারের ওপর। আবার চেকের ওপরও কিন্তু কি হয়, চেক যদি অমর্যাদাকৃত হয় তাহলে ব্যাংকের দায় থেকে যায়, তাই না? সেটা এরকমই যে প্রত্যেকেই কিন্তু তার দায় থেকে মুক্তি পাবে না। ঋণের প্রমাণ হিসেবে এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে ব্যবহার করা যাবে এবং এটি একটি বড় প্রমাণ হিসেবে কাজ করবে। তো এই ছিল আমাদের বৈশিষ্ট্য, হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্য। এবারে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমি যদি বলি উপস্থাপন, অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিল নির্দিষ্ট সময়ান্তে উপস্থাপন করতে হবে। যদি উপস্থাপন না করে নিজের কাছে রেখে দেয় তাহলে তো সেটির যে মূল্য পরিশোধ করার সময় হচ্ছে যে দেনাদার পরিশোধ করবে বা যে প্রতিশ্রুতি দাতা পরিশোধ করবে সে তো আর ইচ্ছা করে আসবে না, যেতে হবে, উপস্থাপন করতে হবে দলিলটি, তারপরে সেটি নগদায়ন করা যাবে। তো এটি যেমন উপস্থাপন একটি বৈশিষ্ট্য, আবার এটি হচ্ছে যেমন প্রতিদানের বিনিময়ে হতে হবে, এটিও একটি বৈশিষ্ট্য। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। তো আমরা এখন পড়ব হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলী। দেখো, হস্তান্তরের যে পদ্ধতি সেটি হচ্ছে দুইটি পদ্ধতি, মূলত দুই পদ্ধতিতে হস্তান্তর করা যায়। একটি হচ্ছে অর্পণের দ্বারা, একটি হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা অনুমোদনের দ্বারা। তো হস্তান্তরের এই দুই পদ্ধতি নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে অর্পণ কোনটা? অর্পণ হচ্ছে যে আমি উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে, যে আমি একজন লোককে একটা চেক দিলাম, তার নামটা লিখে স্বাক্ষর করে দিলাম, তার মানে এটা হচ্ছে অর্পণ। যে আমি তাকে চেকটা দিলাম, সাথে সাথে কিন্তু সে কি করলো, মানে মালিকানা সত্ত্ব লাভ করলো ওই চেকটার উপর, এবং ওই চেকটা সে কিন্তু
ব্যাংকে নিয়ে সেটাকে নগদে রূপান্তর করতে পারবে, অর্থাৎ অর্পণের মাধ্যমে হস্তান্তর। আরেকটা হচ্ছে পৃষ্ঠাঙ্কন বা অনুমোদনের মাধ্যমে হস্তান্তর। সেটা কি? সেটা যেমন যখন এই পৃষ্ঠাঙ্কন বা হস্তান্তর মানে অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করা হবে, তখন কিন্তু যিনি প্রাপক তাকে অবশ্যই সেই দলিলের পিছনে অবশ্যই স্বাক্ষর করে পেছনে অথবা অন্য কোনো সংযুক্ত কাগজে স্বাক্ষর করে সেটি হস্তান্তর করতে হবে। তো এই দুই পদ্ধতিতে হস্তান্তর হয়। যেটি অর্পণের মাধ্যমে হস্তান্তর সাধারণত বাহককে দেওয়া অবস্থায় হয়, আর আদেশে দেওয়া অবস্থায় হস্তান্তর হলে সেখানে পৃষ্ঠাঙ্কন বা অনুমোদনের প্রয়োজন পড়ে। তো আমি এখন যেটি পড়াচ্ছিলাম যে হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলী, এই অর্পণের যে বা হস্তান্তরের যে নিয়ম, এই নিয়মটিও কিন্তু একটি আবশ্যকীয় শর্ত হস্তান্তরযোগ্য ঋণের দলিলের ক্ষেত্রে, যে এটি অর্পণযোগ্য অবস্থায় হবে অথবা অনুমোদন বা পৃষ্ঠাঙ্কন অবস্থায় হস্তান্তর হবে। তো আরও যে অন্যতম শর্ত রয়েছে বা সেই শর্তটি হচ্ছে যে এটি অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সবগুলো বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে। যেমন হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে অবশ্যই লিখিত হতে হবে, এটি স্ট্যাম্পযুক্ত কাগজে লিখতে হবে, এবং ব্যাংক কর্তৃক হলে এটি অবশ্যই ব্যাংক কর্তৃক ছাপানো কাগজে হতে হবে। আর বর্তমানে তো আরও একটি শর্ত যুক্ত হয়েছে, যেটা MICR যুক্ত কাগজেই মূলত এটি ছাপাতে হবে। এরপরে আরও যে শর্ত মানে আবশ্যকীয় যে শর্ত রয়েছে সেটি হচ্ছে যে অবশ্যই হস্তান্তরযোগ্য ঋণের দলিলকে স্বাক্ষরিত হতে হবে। অঙ্গীকারপত্রের ক্ষেত্রে অঙ্গীকারদাতা কর্তৃক স্বাক্ষরিত হবে, বিনিময় বিলের ক্ষেত্রে এর দেনাদার কর্তৃক স্বাক্ষরিত হবে বা স্বীকৃতিযুক্ত স্বাক্ষর থাকতে হবে। আবার অন্যান্য যে ঋণের দলিলগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে, এই দলিলটি প্রস্তুতের তারিখ এবং মানে পরিশোধের তারিখ, দুটো তারিখেরই কিন্তু উল্লেখ থাকতে হবে। প্রাপকের নামের উল্লেখ থাকতে হবে, সেটা যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল ব্যবহার করা হবে তার প্রকৃতি অনুযায়ী প্রাপকের নামের উল্লেখ থাকতে হবে। তো এই ছিল আমাদের শর্তাবলীগুলো। এখন এখানে অপরিহার্য যে উপাদানগুলো থাকতেই হবে, সেই অপরিহার্য উপাদানগুলো কি কি? সেই অপরিহার্য উপাদানগুলো হচ্ছে যে যে দুই পক্ষ এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সাথে সংযুক্ত তাদের নাম, তাদের ঠিকানা কিন্তু থাকতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির অনুকূলে যদি এই হস্তান্তরযোগ্য ঋণের দলিল প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে হস্তান্তরযোগ্য ঋণের দলিলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে সেটি সহজেই নগদায়ন করা যায়, মানে তৃতীয় পক্ষ কর্তৃক সেটি সহজেই নগদায়ন করা যায়। তারপরে এর যে অবশ্যই এটা স্ট্যাম্পযুক্ত হতে হবে এবং নির্দিষ্ট অর্থের যেমন উল্লেখ থাকবে, নির্দিষ্ট তারিখের যেমন উল্লেখ থাকবে, তেমনি এটি অবশ্যই আইন স্বীকৃত হতে হবে। তো এই ছিল আমাদের আবশ্যকীয় শর্তাবলী। এবার আসি হস্তান্তরযোগ্য দলিল সমূহের সংক্ষিপ্ত পরিচিতি। দেখো, হস্তান্তরযোগ্য দলিলের যে প্রথম যেটি আমি লিখেছি সেটি হচ্ছে বিনিময় বিল। তো বিনিময় বিল হচ্ছে এমন একটি দলিল যেটি এক পক্ষ অন্য পক্ষের ওপর প্রস্তুত করে এবং এটি প্রদানের মানে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট অর্থ প্রদানের নিঃশর্ত নির্দেশ প্রদান করে। এখন যেই অন্য পক্ষকে অর্থ প্রদানের মানে নিঃশর্ত আদেশ প্রদান করলো, সেই অপর পক্ষ এখানে স্বীকৃতি প্রদানের মাধ্যমে এটিকে কি করবে, যে বিনিময় বিলে রূপান্তর করবে। তাহলে আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে বুঝতে পারবে যে এক পক্ষ অপর পক্ষকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট সময়ের শেষে যে নিঃশর্ত আদেশ দেয়, সেই দলিলটিতে যখন অপর পক্ষ স্বীকৃতি স্বরূপ স্বাক্ষর করে তখন সেটিকে বলা হচ্ছে বিনিময় বিল। এখন দেখি আইনে কি বলা হয়েছে। আইনে বলা হয়েছে যেটা যে 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইনে বলা হয়েছে যে
বিনিময় বিল হলো উহার লেখক কর্তৃক স্বাক্ষরিত এক প্রকার দলিল, যা দ্বারা উক্ত লেখক একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অপর কোনো ব্যক্তি বা আদিষ্টকে বা দলিলের বাহককে চাহিবা মাত্র নির্ধারিত সময়ে প্রদানের নিঃশর্ত আদেশ দেয়। আমি যেটি বলছিলাম যে বিনিময় বিল প্রস্তুত করে মূলত পাওনাদার এটি প্রস্তুত করে দেনাদারের কাছে স্বীকৃতির জন্য পাঠায় এবং দেনাদার স্বীকৃতি দিলে এটি বিনিময় বিল হিসেবে গণ্য হয়। এবং এটি অবশ্যই প্রস্তুতকারী কি করে, দেনাদারকে এ মর্মে নির্দেশ দেয় যে নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে বা যিনি ওই মুহূর্তে দলিলটির বাহক তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের মানে নিঃশর্ত যে আদেশ সেটি প্রদান করা হয় এই বিনিময় বিলে। এবং এটি কিন্তু স্বাক্ষর করে অবশ্যই দেনাদার, স্বীকৃত সেও স্বাক্ষর করে দেনাদার। এবার আসি অঙ্গীকারপত্র। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে প্রদানের মানে নিঃশর্তভাবে প্রদানের অঙ্গীকার করে, সেটাকে বলা হচ্ছে অঙ্গীকারপত্র। এখানে কিন্তু বিনিময় বিলের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বিনিময় বিলে হচ্ছে আদেশ দেয় আর অঙ্গীকারপত্রে অঙ্গীকার করে। বিনিময় বিলে যেহেতু পাওনাদার বিনিময় বিলটি প্রস্তুত করে সেহেতু সে আদেশ দেয় এবং সেখানে দেনাদার স্বীকৃতি দান করে। আর অঙ্গীকারপত্রে যিনি অঙ্গীকারপত্র প্রস্তুত করেন তিনি হচ্ছে কি অঙ্গীকার দাতা, তিনি বলেন যে অঙ্গীকার দেন, তিনি দলিলটি প্রস্তুত করেন যে এই নির্দিষ্ট সময় পরে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই মানে অঙ্গীকার গ্রহীতাকে অথবা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে নিঃশর্তভাবে প্রদানের অঙ্গীকার করেন। তো আমরা দেখি 1881 সালের আইনে কি বলা হয়েছে। আইনে যেটা বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি দলিল যা দ্বারা কোনো ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে বা চাহিদা মাত্র বা নির্ধারিত উপায়ে বা নির্দিষ্ট সময়ান্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় তাকে অঙ্গীকারপত্র বলে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি একটি দলিল স্বাক্ষর করে সেই দলিলটি স্বাক্ষর করে অন্য কোনো ব্যক্তিকে বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে অথবা দলিলটির বাহককে নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে নিঃশর্তভাবে প্রদানের অঙ্গীকার করে, সেটাকে বলা হচ্ছে এই প্রতিশ্রুতিপত্র বা অঙ্গীকারপত্র। এবার পড়ব আমরা চেক সম্পর্কে। চেক কি? চেক হলো একটি ব্যাংক কর্তৃক প্রদত্ত বিশেষ কাগজে ছাপানো একটি লিখিত দলিল, যেই দলিলটি সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারীকে সরবরাহ করে থাকে এবং আমানতকারী উক্ত দলিলটি গ্রহণ করার পর সেটি স্বাক্ষর করে যখন ব্যাংকে উপস্থাপন করে তখন ব্যাংক তাকে চাহিদা মাত্র তার যে অর্থ সেটি তাকে প্রদান করে। তো চেক সম্পর্কে 1881 সালের আইনে যেটি বলা হয়েছে যে চেক হলো এমন একটি বিনিময় বিল যেটি কোনো ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিদা মাত্র পরিশোধ্য। অর্থাৎ চাহিদা মাত্র মানে বিনিময় বিল এবং অঙ্গীকারপত্রে যেই কথাটা ছিল না এখানে কিন্তু সেটি রয়েছে। এখানে চাহিদা মাত্র কিন্তু এটিকে মানে এটির যে ধারক বা প্রাপক তাকে প্রদান করতে হয়। ব্যাংকে যখনই এই লিখিত দলিলটি উপস্থাপন করা হবে সেই সময় এর অর্থ অবশ্যই ধারক বা বাহককে চাহিদা মাত্র প্রদান করতে হবে। এটি হচ্ছে এই চেকের একটি বৈশিষ্ট্য। এরপরে আসি শেয়ার ওয়ারেন্ট। শেয়ার ওয়ারেন্ট কি? শেয়ার ওয়ারেন্ট হচ্ছে যে একজন শেয়ারের ক্রেতা যখন যে কোম্পানির শেয়ার ছেড়েছে সেই শেয়ার যে কোম্পানি মানে সেই কোম্পানিকে শেয়ারের মূল্যবাবদ অর্থ প্রদান করার পরে ওই শেয়ার কোম্পানিটি যখন তাকে একটি প্রমাণ হিসেবে যে দলিলটি প্রদান করে সেই দলিলটিকে বলা হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। আমি আবার একটু বলছি, একটা লিমিটেড কোম্পানি যখন শেয়ার ছাড়ে তখন শেয়ারের যে ক্রেতা বা শেয়ার গ্রহীতা মূল্য পরিশোধ করার পরে সেই লিমিটেড কোম্পানি যখন শেয়ারের যে মূল্য পরিশোধের প্রমাণস্বরূপ তাকে যে দলিলটি প্রদান করে সেই দলিলটিকে বলা হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। এবং শেয়ার ওয়ারেন্টে কিন্তু কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে না, সেখানে শেয়ারের মূল্যটা এবং শেয়ারের ক্রমিক নম্বর দেওয়া থাকে, তাই এটি সহজেই হস্তান্তরযোগ্য। আমরা হয়তো জানি যে প্রাথমিকভাবে যে
শেয়ারটি বাজারে আসে আইপিওর মাধ্যমে, পরবর্তীতে সেটি সেকেন্ডারি মার্কেটে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়। এই কারণেই ক্রয় বিক্রয় করা হয় যে এখানে আসলে শেয়ারের যে সার্টিফিকেটটা বা ওয়ারেন্টটা, সেই ওয়ারেন্টটাতে আসলে কারোর নাম লেখা থাকে না, এটি যার হাতে যখন থাকে সেই তখন ওই শেয়ারের ধারক। কারণ এখানে শেয়ারের শুধু যে ক্রমিক নাম্বারটা আর মূল্যটা লেখা থাকে এই শেয়ার ওয়ারেন্টে। এছাড়া আরও কিছু এরকম হস্তান্তরযোগ্য ঋণের দলিল রয়েছে, যেমন ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফটটা কি? ব্যাংক ড্রাফট হচ্ছে যে এক ব্যাংক তার অন্য শাখাকে অথবা অন্য কোনো ব্যাংকে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে। এটা নির্দিষ্ট সময় পরে। তো যেমন একটা উদাহরণ দিই, সহজে বুঝতে পারবে। ধরো আমি যমুনা ব্যাংকের একজন গ্রাহক, আমার হয়তো কোনো প্রয়োজনে আমি যমুনা ব্যাংকের কাছে একটা ব্যাংক ড্রাফট চাইলাম, তখন তারা অন্য একটি ব্যাংকের শাখায়, আমার যে অঞ্চলে ব্যাংক ড্রাফটটির প্রয়োজন সেই অঞ্চলের একটি শাখাকে তারা নির্দেশ দিল, অথবা ওই অঞ্চলে হয়তো তাদের কোনো শাখা নেই, ওখানে অন্য একটি ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের শাখাকে হয়তো নির্দেশ দিল যে নির্দিষ্ট পরিমাণ অর্থ যাতে তারা আমাকে প্রদান করে, ঠিক আছে, আমাকে অথবা আমার মনোনীত কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে তারা প্রদান করে। এটাই হচ্ছে ব্যাংক ড্রাফট। মানে ব্যাংক একটি লিখিত দলিল দিল, যে দলিলের মাধ্যমে অন্য একটি ব্যাংকের বা তার নিজ ব্যাংকের অন্য একটি শাখা ওই পরিমাণ অর্থ প্রদান করে। তাই এটিও একটি ঋণের দলিল। এরপরে আসি আমরা ট্রাভেলার্স চেক। ট্রাভেলার্স চেক কি? ট্রাভেলার্স চেক হচ্ছে যে অনেক সময় ভ্রমণকারীদের সুবিধার্থে এই চেক বিভিন্ন ব্যাংক ইস্যু করে থাকে। অর্থাৎ ভ্রমণকারী যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সেই দেশে কোনো মানে শাখাকে অথবা অন্য কোনো প্রতিনিধিকে ভ্রমণকারীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য যে নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ দিয়ে যে চেক ইস্যু করা হয় সেটাকে বলা হচ্ছে ট্রাভেলার্স চেক। আমি যদি আরেকটু সহজ করে বলি, ধরো আমি হয়তো এখন সিঙ্গাপুরে ঘুরতে যাব, তো আমার ওইখানে অবশ্যই অর্থের প্রয়োজন হবে, সেজন্য আমি আমার ব্যাংককে ট্রাভেলার্স চেকের জন্য আবেদন করলাম এবং ব্যাংক আমাকে সিঙ্গাপুরে তাদের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য নির্দেশ দিয়ে আমাকে যে চেক ইস্যু করে দিল বা আমার কাছে যে চেক বই সরবরাহ করলো সেটিকে বলা হচ্ছে ট্রাভেলার্স চেক, যেটিও হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ট্রেজারি বিল, ঋণপত্র, জামানতবিহীন ঋণপত্র, অনেক ক্ষেত্রে ব্যাংক নোট, এগুলো কিন্তু এই হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অন্যতম মানে উদাহরণ। এছাড়া লভ্যাংশ পরোয়ানা, এটাও হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে ব্যবহার করা যায়। তো এই ছিল আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল সমূহে মানে একটা সংক্ষিপ্ত পরিচিতি। এখন আমরা করব হস্তান্তর অযোগ্য দলিল সমূহের সংক্ষিপ্ত পরিচিতি। আমরা আলোচনা করছিলাম যে হস্তান্তরযোগ্য ঋণের দলিলের পরিচিতি, তো সেখানে তো আমরা দেখলাম। এবার যেগুলো অযোগ্য দলিল রয়েছে সেই অযোগ্য হস্তান্তরযোগ্য দলিলগুলো সম্পর্কে এখন আমরা জানব। তো শুরুতে দেখো লেখা আছে পে অর্ডার। পে অর্ডার, পে অর্ডার হচ্ছে একটি ব্যাংকের একটি শাখা কর্তৃক কোনো প্রাপককে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি মানে প্রদানের একটি দলিল। অর্থাৎ একটি ব্যাংকের একটি শাখা তৃতীয় কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে প্রতিশ্রুত মানে দেওয়ার যে প্রতিশ্রুতি দেয় সেটাই হচ্ছে পে অর্ডার। দেখো ব্যাংক তো চেকও প্রদান করে গ্রাহককে, তারপরেও পে অর্ডারের কেন দরকার হয়? ব্যাংকে যে চেকটি প্রদান করে আমানতকারীকে, সেই আমানতকারীর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকার পরে তিনি যখন চেকটি উপস্থাপন করে সেই চেক থেকে তাকে অর্থ মানে সেই চেক অনুসারে তাকে অর্থ প্রদান করা হয়। আর যদি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে কিন্তু তার চেকটি বাউন্স করবে, সেখানে সে অর্থ পাবে না। বিষয়টা হচ্ছে যেহেতু চেকে এই একটা সমস্যা রয়েছে, মানে পে অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি নেই। পে অর্ডারের ক্ষেত্রে কি করা হয়? পে অর্ডারের ক্ষেত্রে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে বা যে প্রাপককে উদ্দেশ্য করে পে অর্ডার প্রদান করা হয় তাকে অবশ্যই পে অর্ডারের অর্থ প্রদান করা হবে, মানে একদম নিশ্চিত প্রতিশ্রুতি। এটা হচ্ছে পে অর্ডারের বৈশিষ্ট্য, যে এক্ষেত্রে যে ব্যক্তি পে অর্ডারটি পাবেন তিনি
পে অর্ডারটি পাওয়ার সাথে সাথে যদি পে অর্ডারটি দাগ কাটা না হয় তাহলে সে নগদায়ন করে নিতে পারবে, আর দাগ কাটা হলে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে তারপরে সেটিকে নগদায়ন করতে হবে। তো পে অর্ডারটি তাহলে কি? পে অর্ডারটি হচ্ছে এমন একটি প্রতিশ্রুতিপত্র যেটি ব্যাংকের একটি শাখা কোনো প্রাপককে বা তৃতীয় কোনো ব্যক্তিকে মানে নিঃশর্তভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে। এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যেই শাখাটি এই পে অর্ডারটি ইস্যু করলো সেই শাখা থেকেই কিন্তু এই পে অর্ডারের মানে সমপরিমাণ অর্থ তাকে প্রদান করা হবে, মানে ব্যাংকের অন্য কোনো শাখা থেকে না, যে শাখা থেকে পে অর্ডারটি ইস্যু করা হয়েছে সেই শাখা থেকেই পে অর্ডারের অর্থ প্রদান করা হবে। মানে এক্ষেত্রে আদেশটা এবং আদিষ্ট দুজনেই ব্যাংকের একই শাখা, এবং এই পে অর্ডারটির যে প্রদান করা হলো যে প্রাপকের উদ্দেশ্যে, সে কিন্তু পরবর্তীতে এটি অন্য কাউকে প্রদান করতে পারবে না, মানে এটি একটি হস্তান্তর অযোগ্য দলিল। তাই এই মানে পে অর্ডারটি যেহেতু একটি নিশ্চিত প্রতিশ্রুতিপত্র, তাই এটিকে সাধারণত ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। এরপরে আসি পোস্টাল অর্ডার। পোস্টাল অর্ডার হচ্ছে এমন একটি দলিল যেটি মানে ডাকযোগে প্রেরণের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ পোস্টাল অর্ডার হচ্ছে এমন একটি আর্থিক দলিল যেটি ডাকযোগে প্রেরণ করা হয়। এটি সাধারণত মানে এক পোস্ট অফিস থেকে সংগ্রহ মানে কিনে নিতে হয় এবং অন্য কোনো পোস্ট অফিস থেকে পরবর্তীতে সেই পোস্টাল অর্ডার যে অর্থটা, সেই অর্থটা অন্য কোনো পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হয়। অর্থাৎ পোস্টাল অর্ডার হচ্ছে এমন একটি দলিল যেটা তুমি টাকা দিয়ে একটা পোস্ট অফিস থেকে কিনলে এবং যে এলাকার পোস্ট অফিস, মানে যে এলাকায় তোমার টাকাটা দরকার সেই এলাকার পোস্ট অফিস হতে তুমি ওই পোস্টাল অর্ডারটি নগদায়ন করতে পারবে, মানে সেইখান থেকে তুমি পোস্টাল অর্ডারের টাকাটা সংগ্রহ করতে পারবে। এরপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে এটি হচ্ছে একটি স্থায়ী হিসাব। কোনো ব্যক্তি যখন স্থায়ী আমানত রাখার উদ্দেশ্যে কোনো এক স্থায়ী হিসাবে অর্থ জমা দেয়, তখন কিন্তু সে এ মর্মে অঙ্গীকার করে যে সে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ উত্তোলন করবে না। যেহেতু সে অঙ্গীকার করেছে, তাহলে কি এটি অঙ্গীকারপত্র? আসলে বিষয়টি এরকম নয়। এটি হয়তো সেই ব্যাংকের ফর্মালিটিস অনুযায়ী করতে হয় বা ব্যাংকিং আইন অনুযায়ী করতে হয়, কিন্তু এখানে সেই অঙ্গীকারপত্রটি কিন্তু আসলে আমাদের যে হস্তান্তরযোগ্য অঙ্গীকারপত্র রয়েছে সেরূপ নয়। যেহেতু স্থায়ী হিসাবে অর্থ জমা দেওয়ার সময় অর্থ মানে ব্যাংক কর্তৃক আবার কি করা হয়, একটি স্থায়ী আমানত রসিদ প্রদান করা হয়। এই স্থায়ী আমানত রসিদটি কিন্তু হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ আমি একটি ফিক্সড ডিপোজিট খুলে স্থায়ী আমানত রসিদ, হয়তো এফডিআর এর রিসিপ্টটা আমি সংগ্রহ করলাম বা ফিক্সড ডিপোজিটের রিসিপ্টটা আমি সংগ্রহ করে সেটা আমি আরেকজনকে দিয়ে দিলাম, সে কিন্তু গিয়ে সেই ফিক্সড ডিপোজিটের অর্থটা সংগ্রহ করতে পারবে না। যেহেতু ফিক্সড ডিপোজিটটা আমার নামে করা, সেহেতু শুধুমাত্র এটির প্রাপক আমি হব। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু আমিই পাবো। তাই এই আমার যে রিসিপ্ট কপিটা রয়েছে সেটা কিন্তু আমি অন্য কাউকে দিলেও সে সেটাকে নগদায়ন করতে পারছে না। এজন্যই বলা হচ্ছে যে ফিক্সড ডিপোজিট রেশিও হচ্ছে একটি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট একটি হস্তান্তর অযোগ্য দলিল। এরপরে আসি সরকারি নোট। সরকারি নোট মূলত সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়, প্রচলন করা হয় এবং সরকারের নিয়ন্ত্রণে এটিকে বাজারে প্রচলন করা হয়। সরকারি নোট কোনগুলো? 1 টাকা, 2 টাকা, 5 টাকার ধাতব মুদ্রা প্লাস যে কাগজি মুদ্রা রয়েছে সেটা। তো এই যে সরকারি নোট, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রচলিত নোট না, এটা সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রচলিত নোট এবং এর যে মানে স্বাক্ষর, এই নোটগুলোতে যে স্বাক্ষর করে থাকে সেটা কিন্তু অর্থ সচিব করে। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর করেন না। তো এই সরকারি নোটটা কিন্তু একটি দেশের বিহিত মুদ্রা, বিশেষ করে বাংলাদেশের জন্য বিহিত মুদ্রা হচ্ছে এই সরকারি নোটগুলো, এবং এগুলো আমরা সবাই ব্যবহার করতে বাধ্য। আমাদের প্রয়োজনে আমাদের দেশীয় মুদ্রা হিসেবে এটা কিন্তু আমরা ব্যবহার করতে বাধ্য। তো এটিও কিন্তু মানে হস্তান্তর অযোগ্য দলিল।
হস্তান্তর অযোগ্য দলিল, যেহেতু এটা কোনো অঙ্গীকারপত্র না, এটা প্রতিশ্রুতিপত্র না, এটা চেক না, তাই না, এটা হচ্ছে সরকার কর্তৃক প্রচলিত একটি বিহিত মুদ্রা, সেহেতু এটি হস্তান্তর অযোগ্য দলিল। এরপরে আসি মানি অর্ডার। মানি অর্ডার কি? মানি অর্ডার হচ্ছে একটি দেশের, মানে বাংলাদেশের কথা যদি আমি বলি, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন যে পোস্ট অফিসগুলো রয়েছে, সেই পোস্ট অফিসগুলোতে একটা সিস্টেম রয়েছে যে এখান থেকে মানে অন্য এক পোস্ট অফিস থেকে যদি অন্য পোস্ট অফিসে টাকা পাঠাতে চায়, তাহলে সেই পোস্ট অফিসগুলো এই অর্ডারটি ইস্যু করে এবং তাদের যে এজেন্সিগুলো রয়েছে তারা এই অর্থটা অন্য পোস্ট অফিসে পৌঁছে দেয়। তো এই যে মানি অর্ডার, বাংলাদেশের ক্ষেত্রে মানি অর্ডার সর্বোচ্চ 5,000 টাকা। বর্তমানে আসলে এটা এখন আর সেভাবে ব্যবহৃত হয় না, যেহেতু এখন আধুনিক ব্যাংকিং সিস্টেম, মোবাইল ব্যাংকিং সিস্টেম, ই ব্যাংকিং সিস্টেম চলে আসছে, আমরা সহজেই বিকাশ নগদ করতে পারছি, সেহেতু মানি অর্ডারের সিস্টেমটা এখন আর সেভাবে ব্যবহার করা হয় না। তারপরেও এটি কিন্তু হস্তান্তর অযোগ্য দলিল ছিল। এরপরে আসি প্রত্যয়পত্র। তো প্রত্যয়পত্র হচ্ছে এলসি। তো এলসিটা কি? এলসিটা হচ্ছে যে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক এ মর্মে নিশ্চয়তা প্রদান করে যে আমদানিকারক যদি কোনো কারণে রপ্তানিকারককে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক সেই অর্থ প্রদান করবে বা ব্যাংক সেই অর্থ পরিশোধ করবে। তো এটা কিন্তু একটা ঋণের দলিল, যেহেতু এটা একটা ঋণের দলিল, এখন এটা তো অঙ্গীকারপত্র হতে পারে, আবার বিনিময় বিলও হতে পারে। তাহলে এটা কেন বিনিময় অযোগ্য? এটা এই কারণে বিনিময় অযোগ্য যে এটা সাধারণত কাকে দেওয়া হয়, যে যদি মানে একজন আমদানিকারক তার রপ্তানিকারকের অনুকূলে দিচ্ছে, বা সবসময় সেটা বাংলাদেশের যদি ইনল্যান্ড বিল অফ মানে ইনল্যান্ড এলসিও হয়, সেক্ষেত্রেও তো পাওনাদার এবং দেনাদারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে। এই এলসিটা বা এই প্রত্যয়পত্রটা কিন্তু তারা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না, অর্থাৎ অন্য কারো কাছে যদি হস্তান্তর করেও তারপরেও কিন্তু যে অর্থ পরিশোধের বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সমস্যার সৃষ্টি করবে। কারণ এখানে স্পষ্ট বলা আছে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে নিশ্চয়তা প্রদান করছে, অন্য কোনো ব্যক্তির জন্য কিন্তু নিশ্চয়তাটা প্রদান করছে না। তাই এক্ষেত্রে এটি একটি সমস্যার সৃষ্টি করতে পারে, সেজন্য এটি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। এরপরে আসি আই ও ইউ। আই ওয়ে টু ইউ, অর্থাৎ আমি তোমার কাছে ঋণী। এই কথাটার মাধ্যমে একজন ব্যক্তি তার ঋণ সম্পর্কিত যে তথ্য রয়েছে সে সম্পর্কে সে স্বীকৃতি প্রদান করলো, এবং এর মাধ্যমে যে আয়র যে ডকুমেন্টটা রয়েছে সেখানে ওই ঋণ গ্রহীতার নাম, ঠিকানা, ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের তারিখ ইত্যাদি সবকিছু কিন্তু উল্লেখ থাকে। এটিও একটি লিখিত দলিল, কিন্তু এটি হস্তান্তরযোগ্য নয়। এটি যার জন্য প্রযোজ্য শুধু তার কাছেই এটি প্রদান করা হবে, বা তিনি শুধু প্রাপক হবেন, অন্য কেউ নয়। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এবং তোমরা পড়াশোনায় মনোযোগী হও, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।